জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলগুলোর একটি, এবং এটা আমি নিশ্চিত করেই বলতে পারি আগামী নির্বাচনটি জামাতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এবং আমরা যেটা জানি যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। সে অর্থে আগামী নির্বাচনে এখন যে অবস্থা রয়েছে, আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই। কিন্তু পর্দার আড়ালে যেসব তৎপরতার খবর পাচ্ছি, তাতে নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা যে জোরে সোরে চলছে সেটা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু সে যাই হোক, বর্তমান পরাবাস্তবতায় যদি নির্বাচন হয় তাহলে বেশিরভাগ বিশ্লেষকই মনে করেন বিএনপির জয়লাভের সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু যেটা বিলিয়ন ডলারের প্রশ্ন, যে বিরোধী দল হবে কারা, এখনকার প্রেক্ষাপটে সেই সুযোগটা জামাতের জন্যই সবচেয়ে বেশি এবং জামাতের জন্যই সবচেয়ে উন্মুক্ত। যদিও আমরা দেখি যে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাস দেখি, সেখানে দুরকম ব্যাপার আছে। যেটা আমি আগেও একবার বলেছি যে জামাত যে খুব বেশি আসন পেয়েছে তেমন কোনো নজির নেই, কিন্তু 1991 এবং 2001 সালে বিএনপির জয়ের পেছনে জামাতের একটা বড় ভূমিকা ছিল, সেটা বলা যায়। এই প্রেক্ষাপটে জামাতের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাদের প্রার্থীদেরকে জনগণের দরজায় নিয়ে যাওয়া এবং নির্বাচনে একটা সম্মানজনক আসন বা বড় আসন নিয়ে বিরোধী দলের আসনে বসা। সেটাই হচ্ছে জামাতের জন্য এখনকার রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটা সহজ নয়। যে কারণ যেভাবেই হোক ইসলামপন্থী রাজনীতি সারা দুনিয়াতেই চ্যালেঞ্জের মুখে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও সেটা খুবই বড় বাস্তবতা, এবং জামাতের সঙ্গে ওইভাবে অনেক সময়ই জনগণের সম্পর্ক, সাধারণ মানুষের সম্পর্ক কতটা দৃঢ় হয়েছে সেটা প্রশ্ন রয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা যদি দেখি যে জামাত কত আসন পেতে পারে বা কতটি আসন তাদের টার্গেট, এ নিয়ে এরই মধ্যে দুটো ভিডিও আমি তৈরি করেছি। এখন জামাত নানাভাবে তাদের অবস্থান বোঝার চেষ্টা করছে, এবং রাজনীতির মহলে যারা অন্য প্লেয়ার আছেন তারাও আসলে জামাতের অবস্থাটা বোঝার চেষ্টা করছে। আমরা যেটা দেখি যে 5ই আগস্টের পর থেকে জামাত এক ধরনের সুবিধাজনক অবস্থানে রয়েছে, এবং তারা তাদের নিবন্ধন ফিরে পেয়েছে। এরই মধ্যে ফিরে পেয়েছে বলতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের এটা রেস্টোর করতে বলেছে। এখন যেটা আসলে সেটা এক ধরনের আনুষ্ঠানিকতা। এই পরিস্থিতিতে গত বছর মে মাসের যে একটা নিরপেক্ষ জরিপ হয়েছিল সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য, কারণ সেই জরিপে 31% লোক জামাতকে ভোট দিবে এমনটা বলা হয়েছে, এবং আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো জরিপে জামাত এত ভোট পেতে পারে এমনটা বলা হয়েছে, এত বেশি ভোট, এবং এটা জামাতের জন্য একটা বিরাট বুস্ট আপ ছিল। এবং আমি যতদূর জানি, যেটা আমার দুটো রিপোর্টে আমি উল্লেখ করেছি, একটা হচ্ছে জামাত তাদের নিজস্ব তত্ত্বাবধানে একটা জরিপ পরিচালনা করে, এবং সেখানে বলা হয় যে তারা অন্তত 52টি আসনে জয়লাভ করবে। এছাড়া আরও যেটা বলা হয় যে 102 আসনে তাদের ভালো সুযোগ রয়েছে, তারা মানে ভালো প্রতিদ্বন্দ্বিতা বা ভালো করার কিংবা ওইসব আসন জেতারও। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে জামাত অন্তত 100-র বেশি আসনে তাদের সর্বশক্তি নিয়োগ করবে, এটা সব দিক থেকে প্রচার বা অন্য সব ব্যাপারে। কিন্তু আগামী নির্বাচনে কোন ফরম্যাটে আসলে, যেমন আগামী নির্বাচনটা কবে হবে সেটা এখনও নিশ্চিত করে বলা যায় না। যদি প্রফেসর ইউনূসের সরকার টিকে যায় বা টিকে থাকে, তাহলে ধারণা করা যায় যে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচনটা হবে। তো সেক্ষেত্রে জামাত এখনও পর্যন্ত দলটির সামনে একটা বড় সময় রয়েছে মানুষের কাছে যাওয়ার এবং তাদের প্রার্থীদের জনগণের কাছে পরিচিত করে তোলার একটা বড় সুযোগ বা সময় তাদের হাতে এখনও পর্যন্ত রয়ে গেছে। এটা একটা বড় প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, বড় দিক আরেকটা বড় প্রশ্ন হচ্ছে জামাত আসলে কোন কৌশলে নির্বাচনে অংশ নেবে। যেমন এখন পর্যন্ত যা বোঝা যায় যে জামাত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাই বেশি, বিএনপির সঙ্গে তাদের কোনো রকম সমঝোতার সুযোগ নেই। অনেক বিশ্লেষক অবশ্য মনে করেন এনসিপি, জামাত এবং ইসলামপন্থী দলগুলোর মধ্যে যদি কোনো জোট হয়, সেটা ভোটের রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে, কিন্তু সেটা নিশ্চিতভাবেই বলা যত সহজ, করা তার চেয়ে কঠিন। কারণ এ ধরনের জোটে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়, রাজনীতিবিদদের স্থিরতা অস্থিরতার একটা বিরাট ব্যাপার আছে, অর্থনীতি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে পরিস্থিতি যাই হোক, যেটা এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, 100-র কি সামান্য কিছু বেশি আসনে জামাত তার সর্বশক্তি নিয়োগ করবে তাদের প্রচারণা এবং জয়ের প্রচেষ্টায়।